সিলেবাস লাইন দেখি তাহলে আমরা 95% কভার আপ করে ফেলেছি। আমাদের সিলেবাসের আর নতুন খুব একটা বিশেষ কিছু নেই, টুকটাক কিছু জিনিস, কিছু টার্মিনোলজিস নিয়ে আমরা টুকটাক আলোচনা করব। আর পুরো সিলেবাসটাকে একবার আমরা মানে কামিং ক্লাসগুলোতে পুরো সিলেবাসটাকে নিয়ে আমরা আরেকবার রিভিজিট করব, মানে ইন আ নাটশেল বলতে পারা যায়। ছোট করে পুরো সিলেবাসটাকে নিয়ে আরেকবার একটু আমরা নাড়াঘাটা করব, এরকমই আমার ইচ্ছে আছে। আজকে আমরা একটা টার্মিনোলজি নিয়ে একটু আলোচনা করব, যদিও টার্মিনোলজিটা তোরা মোরাললেস জানিস, বিকজ আমরা রিলেটেড জিনিস পড়ে এসেছি, বাট স্টিল ওই টার্মিনোলজিটা একটু ভালো করে বোঝার আছে, সেই কারণে আমরা একটা নতুন টার্মিনোলজি যেটা হচ্ছে শার্ডিং, আমরা বলছি শার্ডিং, SHARDING, শার্ডিং। তো আমরা ওই শার্ডিংটা নিয়ে একটু আলোচনা করব। শার্ডিং বেসিক্যালি ইটস আ technology of database partitioning. আমরা database partitioning, we have already seen what is database partitioning. We have seen that we can partition our database in different ways. We have gone through several algorithms of database partitioning: horizontal partitioning algorithm, vertical fragmentation algorithm. So there are different fragmentation algorithms what we have already covered. Now sharding, this technology is somewhat same as partitioning. It is somewhat same as fragmentation. It's very minute difference it has. তো আমরা একটু এই টার্মিনোলজিটা নিয়ে আলোচনা করব, বিকজ দিস টার্মিনোলজি ইজ মানে কম্পিউটার সায়েন্সে যেটা হয়, মানে এক এক সময় এক একটা টার্মিনোলজি নিয়ে খুব পপুলার হয় আর কি। তো শার্ডিং একটা সেরকম ধরনের টার্মিনোলজি যেটা বেশ পপুলার টার্মিনোলজি। আমরা ফ্র্যাগমেন্টেশন না বলে শার্ডিং বলবো এবং সেটাকে সেরকমভাবে বোঝার চেষ্টা করব। তো as I told you, একটা large database, when you are partitioning a very large database into a smaller manageable chunk of databases rather, we are calling each chunk as a shard. প্রত্যেকটা চাঙ্ককে একটা শার্ড বলছি। if we see, if we see in Google or whatever, where I mean, what is the meaning of shard? The shard meaning, you will find it that it's a small parts of a stone or like that. I mean, with some sharp edges and all that. So basically, shard means rather a small part of a whole. একটা বড় জিনিসের ছোট পার্ট, তাকে আমরা শার্ড বলছি। তো ন্যাচারালি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, যখন আমরা ডেটাবেস শার্ডিং এ আসছি, ডেটাবেসে যখন শার্ডিং বলছি, তার মানে একটা বড় ডেটাবেসের ছোট ছোট পার্ট গুলোকে আমরা শার্ড বলছি। না বেসিক্যালি বিভিন্ন লোক একে বিভিন্ন ভাবে ডিফাইন করার চেষ্টা করেছে বা এক্সপ্লেন করেছে। আমরা বলতে পারি এরকম যে শার্ডিং your databases involves breaking up your big database into many much smaller databases that share nothing and can be spread across multiple servers. মানে হলো আমার একটা বড় ডেটাবেস, তাকে আমরা ছোট ছোট ডেটাবেসে ভাঙলাম, যেখানে সেই ছোট ছোট ডেটাবেসগুলোর মধ্যে কোনো কমন পার্ট নেই, এবং তাদেরকে আমি ডিফারেন্ট সার্ভারে, মাল্টিপল সার্ভারে অ্যাসাইন করলাম। So that basically we can explain officially as sharding. Now technically আমরা যদি বলি, if we see it technically, তাহলে আমরা বলতে পারি horizontal partitioning is nothing but sharding. Why horizontal partitioning is nothing but sharding? Because if you try to understand, you will find that horizontal partitioning nothing is common. No data is common in several parts of the several fragmentation of the database. No
নো ডেটা ইজ কমন, কারণ আমরা হরাইজন্টালি ফ্র্যাগমেন্ট করছি। যখন আমরা হরাইজন্টালি ফ্র্যাগমেন্ট করি, ওই মনে আছে সেই ফর্মুলাটা যেখানে আমরা ইন্টারসেক্ট করেছিলাম ডিফারেন্ট ফ্র্যাগমেন্টেশন গুলোকে, সেখানে আমরা নাল পাই। মানে আমার যদি ফ্র্যাগমেন্টেশন গুলো হয় একটা ডেটাবেস, তার ফ্র্যাগমেন্টেশন হয় এ বি সি, তো আমি যদি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পারফর্ম করি, দেন উইল গেট নাল। সো শার্ডিং ইজ এক্স্যাক্টলি লাইক দ্যাট। Sharding is exactly like that. Now, just basically আমরা যেটা করি, আমরা দেখে থাকি আর কি জেনারেলি, যে যত তোমার ডেটাবেসের সাইজ বড় হয়, মানে আজকের দিনে তো আমরা বিগ ডেটা, আমরা ডেটা অ্যানালিসিসের যুগে আছি, আমাদের সবকিছু এখন ডেটা অ্যানালিসিস, ডেটা সায়েন্স, এই যুগে আমরা দাঁড়িয়ে আছি। So basically we are in the era of big data now. Big data is what? Big data is nothing but huge amount of data যেটাকে আমরা ম্যানেজ করছি বিভিন্ন টুলস দিয়ে, অ্যানালাইসিস করছি, and we are trying to predict some trend, and we are trying to get some output, trying to get some meaning out of those data. So that's basically big data is. তার জন্য আমাকে সবকিছু করতে হয়, তার জন্য আমার কাছে ডিফারেন্ট টুলস অ্যান্ড এভরিথিংস আর দেয়ার। পাইথন তার মধ্যে একটা মেজর রোল প্রোভাইড করে, রোল করে, এছাড়া আছে আর আছে, দেয়ার আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। আমি মোটামুটি আর এবং পাইথন এই দুটো নিয়ে মোটামুটি দেখেছি, তার মধ্যে প্রচুর এরকম ইয়ে আছে যেখানে আমরা এগুলো করতে পারি। যাই হোক, তো বেসিক্যালি যত ডেটাবেসের সাইজ বড় হয়, তত per unit time your transaction, number of transactions increases. যত size of database, your size of database will increase, the per unit transactions, number of transactions per unit will increase, but that will increase linearly. এই যে ইনক্রিমেন্টটা, that will be linear increment. Linear increment means you can understand যে একটা যদি আমরা যদি স্ট্রেট লাইন টানি, সেই স্ট্রেট লাইনটা নিচের দিক থেকে উপরের দিকে এরকম বাঁকা ভাবে উঠবে, মানে লিনিয়ারলি ইনক্রিজ হবে, নন লিনিয়ার নয়, লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে। বাট দ্য রেসপন্স টাইম ফর দি কোয়ারি অন দ্য ডেটাবেস, যে বিগ ডেটাবেসটার কথা আমরা বললাম, লার্জ ডেটাবেসটার কথা বলছি, যার উপরে আমরা ট্রানজাকশন পারফর্ম করছে, সেটা যেমন লিনিয়ারলি ইনক্রিজ হচ্ছে তাই নাম্বার অফ ট্রানজাকশনটা, কিন্তু তার যে রেসপন্স টাইম, অবভিয়াসলি ডেটাবেস যখন কোয়ারি হবে, কোয়ারি হলে তার রেসপন্স টাইম ক্যালকুলেট হবে। ইউ ক্যান সি, তুমি যদি খুব সিম্পলি তুমি দেখতে পাবে, ইফ ইউ ইউজ PostgreSQL, PostgreSQL এ তুমি কিন্তু ডেটাবেস কোয়ারি করলে তোমাকে তোমার রেসপন্স টাইমটাও তোমার দেখিয়ে দেবে। ওরাকেলে দেখায় না সম্ভবত, PostgreSQL দেখিয়ে দেবে তোমাকে যে কতক্ষণে তোমার রেসপন্স টাইমটা এলো। আরো অনেক ডেটাবেস আছে তাতে দেখায়, তো Postgres দেখিয়ে দেবে তোমাকে যে কতক্ষণ লাগলো তোমার ওই কোয়ারিটা এক্সিকিউট করতে, রেসপন্স টাইম কতটা। যাই হোক, তো সেই যে রেসপন্স টাইম, ডেটাবেস বড় হওয়ার সঙ্গে সঙ্গে রেসপন্স টাইমটা কিন্তু ইনক্রিজ করে, ওটাও ইনক্রিজ করে, কিন্তু দ্যাট ইনক্রিজেস এক্সপোনেনশিয়ালি, তাহলে আমরা কি পেলাম, যে আমার ডেটাবেসটা যত বড় হয়, number of transactions per unit time made on that database increase linearly, it increases linearly, but response time against the query on the database increases exponentially. And that is the reason, exactly this is the reason why we need to shard our databases, or exactly this is the reason why we have to partition our databases. বড় ডেটাবেস থাকতেই পারে, হবে, আজকের দিনে বড় ডেটাবেস হবে। ইফ ইউ থিঙ্ক, আজকে পার হিউম্যান বিং, আমি যদি দেখি, মানে সব মিলিয়ে সর্বসাকুল সব মিলিয়ে এভরিথিং এ করে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একটা লোকের, একটা পার্টিকুলার লোকের মেবি মানে টিবি or তার maybe PB of data is there, PB of data is there,
হিউজ ডেটা ইজ স্টোরড এগেইনস্ট আ পার্টিকুলার হিউম্যান বিং। তুমি তোমার কথা ভাবো, আমার কথা ভাবি, বিভিন্নভাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আমি যদি একসঙ্গে যোগ করি তাদেরকে, কত ডেটা আমাদের স্টোর আছে, আমার একার, এরকম ভাবে প্রত্যেকটা মানুষের ডেটা স্টোর আছে। সো ডেটাবেস আর গেটিং ইনক্রিজেস। তো সেটাকে অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ you can say big data, huge data actually. So data যত বাড়ছে, transactions per unit time বাড়ছে, response time তত কমছে। কিন্তু transaction of unit time linearly বাড়ে, response time exponentially কমে, বাড়ে rather response time. So that is the reason we need to partition our databases. এছাড়াও আরো যে কারণ আছে সেগুলো হলো এরকম, যে your cost of creating and maintaining a very large database in one place, that will also increase exponentially, because একটা বিশাল জায়গা চাই যেখানে তোমার ডেটাবেসটা রাখতে হবে, তাকে মেনটেন করতে হবে, ম্যানেজ করতে হবে। তার মানে you need a very high end ultra speed computer with ultra amount of storage, huge amount of storage, huge, you can't think about that. So complexity, cost, it increases exponentially. একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। বলছি মানে এই স্পেস থেকে মনে পড়লো, মানে যে কোনো ক্লাউড স্টোরেজ প্রোভাইডার যারা, হ্যাঁ, তারা তো মানে আমরা ইমাজিন করতে পারবো না এর বাইরে গিয়ে ডেটা স্টোর করতে হয় ওদের। এবার ওরা মানে কি এমন কম্প্রেশন ইউজ করে, কোন কম্প্রেশনটা ইউজ করে যেটা করে ওরা ডেটাটা স্টোর হচ্ছে, আবার যখন ইউজার চাইছে তখন খুব তাড়াতাড়ি ওটাকে ডিকম্প্রেস করে আবার ইউজারের কাছে পৌঁছে দিতে পারছে। মানে কি কম্প্রেশন ইউজ করে ওটাই জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি প্রথম কথা বলি, আদৌ কি কম্প্রেশন ইউজ করে কি অন্য কোনো টেকনিক আছে? হ্যাঁ, ভালো প্রশ্ন, বলছি আমি। অ্যাকচুয়ালি ওরা কি ইউজ করে, মানে সেটাই আমরা এই টেকনোলজিটা তার মধ্যে একটা, ওরা এরকম ধরনের টেকনোলজি ইউজ করে। যতই ক্লাউড হোক, যাই হোক, ডেটা কিন্তু সমস্ত ডেটা একটাই জায়গায় স্টোর থাকে না, মানে একটাই স্টোরেজে স্টোর থাকে না, বিভিন্ন স্টোরেজে সেটা ডিস্ট্রিবিউটেড থাকে। এখানেই ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের অ্যাপ্লিকেবিলিটি, বিভিন্ন জায়গায় সেটা ডিস্ট্রিবিউট থাকে। এবং তুমি যেটা বললে যে কি কম্প্রেশন টেকনোলজি তারা ইউজ করে, নাও দ্যাট ইজ অলসো ভেরি হার্ড টু সে স্পেসিফিক্যালি। তার কারণ প্রথম কথা হচ্ছে, কোন সার্ভিস প্রোভাইডারই যেহেতু তারা এটা কমার্শিয়াল ইউজ করছে, তারা প্রথমত ডিসক্লোজ করবে না যে তাদের এক্স্যাক্টলি কি কম্প্রেশন টেকনোলজি তারা ইউজ করে। সেকেন্ডলি, অবভিয়াসলি এইটা আমরা ধরে নিতে পারি যে যেই কম্প্রেশন টেকনোলজি তারা ইউজ করুক না কেন, সেই কম্প্রেশন টেকনোলজি ইজ হিউজ এফিশিয়েন্ট কম্প্রেশন টেকনোলজি। তো আমাদের যে হিউজ এফিশিয়েন্ট কম্প্রেশন টেকনোলজিস গুলো আছে, আমরা সেগুলো নিয়ে ভাবতে পারি যে হ্যাঁ, এদের মধ্যে ABCDEFG এর মধ্যে, এই সেটের মধ্যে কোনো একটা কম্প্রেশন টেকনোলজি হয়তো কোনো একটা সার্ভিস প্রোভাইডার ইউজ করে। বাট স্পেসিফিক্যালি ইট ইজ ভেরি হার্ড টু সে। বাট একটা জিনিস যেটা খুব স্পেসিফিক্যালি বলা যায়, দুটো জিনিসই খুব স্পেসিফিক্যালি বলা যায়, একটা কেন দুটো জিনিস। একটা হচ্ছে কোনো না কোনো কিছু না কিছু কম্প্রেশন টেকনোলজি, কিছু না কিছু বলাটা আবার ভুল, বেশ কিছু কম্বিনেশন অফ কম্প্রেশন টেকনোলজি তারা ইউজ করে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা তারা ইউজ করে সেটা হলো তাদের ডেটাবেস গুলো কিন্তু এক জায়গায় স্টোর থাকে না। দ্যাট ইজ শার্ডেড, দ্যাট ইজ দিস শার্ডিং, দ্যাট ইজ দিস পার্টিশনিং টেকনোলজি। তারা বিভিন্ন জায়গায় ডেটাবেস পার্টিশন করে রাখে, আমরা সেখানেই আসবো, সেখান থেকে ক্লাস্টারিং এ আসবো। ডেটাগুলো ক্লাস্টার্ড হতে থাকে। ক্লাস্টারের কনসেপ্টই হচ্ছে এই যে ডেটাবেস গুলো maybe it is distributed in multiple nodes, but when from outside an user is accessing that data,
that user will gets a filling, gets a fill, it will be it will seems to that user that that data is stored in a single location, but it is not actually so. Actually database data, all the data is clustered in different nodes, but ওই সবকটা node একসঙ্গে it is behaving as a single node when you are accessing it from outside. So এই ক্লাস্টারিং টেকনোলজিটা ওরা ইউজ করে, এবং ক্লাস্টারিং এর কনসেপ্ট, আরেকটা কনসেপ্ট হচ্ছে এই যে সিমিলার টাইপ অফ ডেটা স্টোরড ইন এ সিঙ্গেল ক্লাস্টার। সবসময় আমরা তাই তৈরি দেখার চেষ্টা করি। আমরা ডিস্ট্রিবিউটেড ডিবিএমএস এ দেখেছি যে আমরা যখন ওই ক্লাস্টারিং অ্যালগরিদম আমরা করেছি ওখানে, সেই ক্লাস্টারিং অ্যালগরিদম যখন আমরা করে যখন ডেটাকে পার্টিশন করেছি, তো আমরা কেন পার্টিশন করেছি, কেন ক্লাস্টারিং অ্যালগরিদম করেছি, কেন ওরা সিমিলার টাইপ অফ ডেটাকে আমরা এক জায়গায় রাখার চেষ্টা করেছি। আমরা দেখেছিলাম বিভিন্ন বন্ড এনার্জি অ্যালগরিদমস, ডিফারেন্ট অ্যালগরিদমস উই হ্যাভ সিন, যতটা আমাদের সিলেবাসে আছে তার মধ্যে আমরা দেখেছিলাম, এবং সেখানে আমরা দেখেছিলাম যে অলওয়েজ উই হ্যাভ ট্রাইড টু keep those attributes which are generally accessed together by different queries. ডিফারেন্ট কোয়ারি, ধরা যাক নাম এবং রোল নাম্বার, ধরা যাক দেখা যাচ্ছে যে একটা ডেটাবেসের উপরে যখনই কেউ নামকে কোয়ারি করছে, নেমকে কোয়ারি করছে, রোল নাম্বারটাকে কোয়ারি করছে, সেই জন্য নেম এবং কোয়ারি ইট উইল বি ওয়াইজ যদি আমরা নেম এবং কোয়ারি এদেরকে একই জায়গায় রাখি একটা ডেটাবেসে। So all these concepts are used basically in those clouds and all that. Whatever it may be, মানে টেকনোলজির নামগুলো চেঞ্জ হচ্ছে, যেমন শার্ডিং, এই মুহূর্তে আমরা শার্ডিং নিয়ে আলোচনা করছি, তো টেকনোলজির নামটা একটু চেঞ্জ হচ্ছে, বাট দ্য বেসিক থিং ইজ সেম। তো সেখানে ওই তুমি ক্লাউড বলো যাই বলো, সেখানেও কিন্তু ডিস্ট্রিবিউটেড কনসেপ্ট ইজ দেয়ার, ভেরি মাচ ইজ দেয়ার। ডিস্ট্রিবিউটেড কনসেপ্টের উপরে দাঁড়িয়েই ক্লাউড বেসিক্যালি আমরা ইউজ করছি। সো দ্যাট ইজ ইউর অ্যান্সার অ্যাকচুয়ালি, আই ক্যান সে। এক্স্যাক্টলি কোন এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করছে সেটা তো আমাদের কাছে দেখতে হবে। দেয়ার আর হিউজ মানে এফিশিয়েন্ট এনক্রিপশন অ্যালগরিদম। আমরা খুব সিম্পলি যখন নেটওয়ার্কিং করেছিলাম তখন তোমার যদি মনে থাকে, আমরা প্রাইভেট কি পাবলিক কি এসবগুলো যখন আমরা তৈরি করতাম, আমরা বলেছিলাম যে সেখানে আমরা বিভিন্ন ধরো কি বলবো, আমরা বিভিন্ন এক্সপোনেনশিয়াল বিভিন্ন ফর্মুলা বা ধরো ওই কোনো ইকুয়েশন, এগুলোকে মানে যত বড় অর্ডারে তোমার এটা হবে, ওই ইকুয়েশনটা হবে, তত ভালো তোমার এনক্রিপশন অ্যালগরিদমটা তৈরি হবে। মানে তুমি যদি x টু দি পাওয়ার ইনফিনিটি অবধি যেতে পারতে, x টু দি পাওয়ার 0 প্লাস x টু দি পাওয়ার 1 প্লাস x টু দি পাওয়ার 2 এম করে তুমি যদি x টু দি পাওয়ার 1000 x টু দি পাওয়ার 20,000 অবধি যেতে পারো, তো যত ভালো তোমার, যত স্ট্রং তোমার একটা কি তৈরি হবে। তো সেরকমই এই এনক্রিপশন অ্যালগরিদমের ক্ষেত্রেও তুমি যত বেশি সেরকম স্ট্রং অ্যালগরিদম, স্ট্রং তুমি ম্যাথমেটিক্যাল ইউজ করবে, তত বেশি তোমার এনক্রিপশন অ্যালগরিদমটা স্ট্রঙ্গার হবে, বেটার হবে। তো সে তো হাজারো আছে, প্রতিনিয়ত তৈরি হচ্ছে, তাদের মধ্যে কিছু না কিছু অ্যালগরিদম এরা ইউজ করে, কিন্তু এদের বেসিক টেকনোলজিটা কিন্তু শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে নেই। এদের বেসিক টেকনোলজিটা কিন্তু কম্বিনেশন অফ অল টেকনোলজিস। সেখানে ক্লাস্টারিং আছে, সেখানে পার্টিশনিং আছে, সেখানে অবভিয়াসলি এনক্রিপশন আছে, সেখানে মানে অ্যাজ এ হোল আমরা বলতে পারি সেখানে ডিস্ট্রিবিউটেড ইন নেচার। তো ডেটাবেস ইজ ইন ডিস্ট্রিবিউটেড ইন নেচার, যারা কানেক্টেড এবং আমরা সেটাকে তাদেরকে অ্যাক্সেস করছি। তো দ্যাট ইজ দ্য থিং। তো সেটাই বলছিলাম এখানে যে এই যে আমরা শার্ডিং করেছি তার একটা কারণ অবশ্যই ওই ডেটা সাইজ ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে তার ইনক্রিজিং কমপ্লেক্সিটি, তার সঙ্গে তার মেইনটেনেন্সের যে ঝামেলা, যে maintaining a very large database in one place can increase exponentially because the database will require high-end computers, you know. In contrast, data shards আমরা যদি করি, তো data shards can be distributed across a number of much less expensive servers, কারণ আমার সাইজটা ছোট, সো সেই পার্টিকুলার ডেটাবেসটাকে অনেক কম ট্রাফিক হ্যান্ডেল করতে হবে, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, কম ট্রাফিক হ্যান্ডেল করতে হবে।
it is similarly applicable for your concepts, যেটা দেখতে আমি জিজ্ঞাসা করলে ওই ক্লাউডের কনসেপ্ট, ক্লাউডে কিন্তু এই কনসেপ্টগুলো আসছে। সেটা ক্লাউডে হয়, সেটা হচ্ছে অ্যাজ এ হোল একটা ক্লাস্টার হিসেবে কনসেপ্টটা, অ্যাজ এ হোল ওটা একটা ক্লাস্টার, বাট আলটিমেটলি তুমি যখন অ্যাক্সেস করছো না, অ্যাক্সেস করছো কিন্তু একটাই পার্টিকুলার সার্ভার থেকে। এবার তোমার যে ডেটা পার্টটা, যে পার্টটাকে তুমি অ্যাক্সেস করছো, যেটা সেই সেটা যে সার্ভারে আছে, আলটিমেটলি সেই সার্ভারটাই তোমার রেসপন্স করছে। বাট তুমি মনে করছো যে না, তুমি মনে করছো যে টোটালটা একটা জায়গা থেকে আসছে, যেখানে এক্স আছে সেখানেই ওয়াই আছে, বাট ইট মে নট বি সো। মেবি যেখানে এক্স আছে তার থেকে 100 কিলোমিটার দূরে ওয়াই এর সার্ভারটা আছে, বাট তাদেরকে আমরা দেখছি মানে অ্যাজ ইফ তারা একসঙ্গে আছে। তো আমাদের অ্যাজ এ নর্মাল ইউজার উই কান্ট গেট দ্যাট ফিল। সো দ্যাটস দ্য অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা হচ্ছে এই যে একটা পার্টিকুলার নোডের উপর হিউজ লোড আসছে না। So that is the thing written over here, that data shards have comparatively little restrictions as far as hardware and software requirements are concerned. ওই যে একটা পার্টিকুলার সার্ভার যেখানে চাঙ্ক অফ ডেটা আছে, একটা পার্ট অফ ডেটা আছে, তার জন্য আমার কত রেস্ট্রিকশন নেই। সেখানে কথার কথা বলছি, আমার হার্ডওয়্যার, আমার স্টোরেজ রিকোয়ারমেন্ট 200 জিটাবাইট নয়, আমার স্টোরেজ রিকোয়ারমেন্ট 200 টেরাবাইট। So advantageous to me as a service provider. Not only that, এক জায়গায় রাখার অর্থ হচ্ছে যে if somehow that particular server goes down, then everything will down. এখানে তা নয়। নাও এখানে রেপ্লিকেশন আসছে, নাও there is a concept of replication. এই সার্ভারগুলো আবার রেপ্লিকেট করা আছে। সো ন্যাচারালি এই সার্ভারগুলো যখন রেপ্লিকেট করা আছে, তো সেখানে তো আরো ফেলিওর চান্স কমে গেল। তো এইগুলি হচ্ছে কারণ, অ্যাকচুয়ালি এইগুলোতে এই কারণেই আমরা থাকি। যাই হোক, নাও দ্য থিং ইজ লাইক দ্যাট। একটা আমরা যেমন এক্সাম্পল এখানে দেখানো হয়েছে যে splitting a customer database geographically. We're splitting a customer database geographically. Suppose customers located on some eastern part of India, suppose, are placed on server, and while customer located on western part of India may be placed on another server. Now it will be easier to cluster when there will be no customers with multiple locations. এরকম যদি হয় আমার ডেটাটা, তাহলে it will be much easier. তাহলে তো আমি খুব প্রমিনেন্টলি একটা ডিফারেন্সিয়েট করতে পারছি। আমরা এগুলো করি, আমরা এগুলো ডেটা সায়েন্সেও আমাদের এই ধরনের জিনিসগুলো দরকার হয়, যে আমরা সবসময় বার করার চেষ্টা করি যে মানে কোন পার্টটা, কোন ডেটা পার্টটা কোন দিকে যাবে। there are some techniques, some terminology আছে ওখানে, যাই হোক ওটা দরকার নেই আমার এখানে। সো কিছু পার্ট ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, তার যে ডেটাটা সেটা একটা জায়গায় রাখলাম, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া একটা জায়গায় রাখলাম। এটা খুব সোজা হয়ে যাবে যদি আমার এই ডিস্টিংশনটা, এই যে যদি এরকম হয় যে একজনের দুটো অ্যাড্রেস আছে, একটা ইস্ট পার্টে একটা ওয়েস্ট পার্টে, সেই লোকটাকে কোথায় রাখবো, দ্যাট ইজ প্রবলেমেটিক। আদারওয়াইজ ইটস এ ভেরি সিম্পল থিং। নাও এই যে ডেটা শেয়ারিং কিছু ক্ষেত্রে খুব কমপ্লেক্স হয়ে যায়। যেমন এটা বললাম, একটা এক্সাম্পল বললাম যে যদি কারোর দুটো অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে তাকে কোথায় রাখবো, বা এরকম ধরনের নেচার একটা ডেটা যেটা দুটো প্রপার্টি হোল্ড করছে তাকে কোথায় ফেলবো, কোন ক্লাস্টারে, কোন পার্টিকুলার নোডে তাকে রাখবো, দ্যাটস ডিফিকাল্ট টু ডিসাইড।
নাও আরেকটা ক্ষেত্রে এই শার্ডিং খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা পার্টিশনিং। আমি যখনই শার্ডিং বলছি, ইউ ক্যান রিপ্লেস ইট অর ইউ ক্যান অ্যাজিউম প্যারালালি দ্য কনসেপ্ট অফ পার্টিশনিং উইথ ইট। তো আরেকটা ক্ষেত্রে এটা খুব প্রবলেমেটিক হয়ে যেতে পারে, সেটা হলো when your database holds the structure which is not so, I mean it is less structured, which is not so prominent, database structure ta not so well defined, মানে attribute গুলো properly identified নয়, maybe there are lots of composite attributes, যখনই lots of composite attributes are there, তার মানে একটা অ্যাট্রিবিউটের আন্ডারে অনেকগুলো ডেটা, অনেকটা ডেটা থাকবে। কম্পোজিট অ্যাট্রিবিউটের এক্সাম্পল হিসেবে আমি বলতে চাইছি, ধরো আমি বললাম অ্যাড্রেস, অ্যাড্রেসের মধ্যে স্ট্রিট নেম, হাউস নাম্বার, স্ট্রিট নেম, পিন কোড, everything is involved, become a composite attribute. Difficult to manage, difficult to cluster, can be complicated. Ultimately it will result sharding difficult. So this kind of thing I'm talking about. Now sharding এর একটা এক্সাম্পল এখানে খুব সিম্পল এক্সাম্পল যে দেখানো হয়েছে, তুমি জানো, তবু আমরা দেখিয়েছি। দু ধরনের শার্ডিং হয়, হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। যেহেতু পার্টিশনিং দু ধরনেরই হয়, ফ্র্যাগমেন্টেশন দু ধরনেরই হয়, হরাইজন্টাল পার্টিশনিং, হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন। তো সিমিলার ওয়েতে শার্ডিংও তাই হবে। নাও হরাইজন্টাল যে শার্ডিং, আমরা বলতে পারি সেক্ষেত্রে তুমি যদি দেখো হরাইজন্টাল শার্ডিং এ যে তোমার অরিজিনাল টেবিল আছে এবং যে তোমার হরাইজন্টাল শার্টস গুলো, যেটা HS1 HS2 বলে দেখানো হয়েছে, all they have same schema is same, no change in the schema. Okay, each new table either has same schema but unique rows, or as a schema that is a proper subset of the original table schema, যেটা ভার্টিক্যাল শার্টসে। ভার্টিক্যাল শার্টসে তুমি দেখো, ভার্টিক্যাল শার্টসে তুমি দেখবে, তুমি জানো বেসিক্যালি যে সেখানে অরিজিনাল টেবিলের যে স্ট্রাকচার আর ভার্টিক্যাল শার্টসের যে স্ট্রাকচার, ভার্টিক্যাল যে স্ট্রাকচারটা পার্টিশনিং এ, সেটা কিন্তু সেম নয়। তো ইউ ক্যান সে VS1, if you name it VS1, it's a proper subset of the original table, or VS2, it's a proper subset of the original table, but HS1 or HS2, it's a subset of original. So there is a difference. Difference lies in the set and subset and proper subset. What is the difference? Suppose I'm telling you A is a subset of B, like here HS1 is a subset of original table, OT, suppose name it OT. So HS1 is a subset of OT, so that means A is a subset of B. That means number of elements present in A can be less than equal to number of elements present in B, less than equal to number of elements present in B.
So here A is HS1 or HS2, B is original table OT. So number of elements, that is I'm talking about the schema, that is I'm talking about the attributes, number of attributes, that is customer ID, first name, last name, city, I'm talking about this. So basically number of elements present in HS1 can be less than equal to number of elements present in original table OT. That is horizontal subset, that is horizontal shards. That's why I'm saying that horizontal shards is a subset of the original table. On the other hand, vertical shards, I'm talking about vertical shard. When I'm talking about vertical shard, I'm saying that it's a proper subset of the original table. Why? Why I'm saying that it's a proper subset of original table? As because proper subset says number of elements. Suppose A is a proper subset of B. So that means number of elements present in A is less than number of elements present in B, is less than number of elements present in B. Now you can understand by saying the example over here. Like in original table there is customer ID, first name, last name, city. Now in vertical shards, in one shard it is customer ID, first name, last name. Obviously it is less than the original table, and in another shard it is our customer ID and city. So it is again less than the original table. So that's why I'm saying horizontal shards are the subset of the original table. Vertical shards are the proper subset of the original table. Proper subset means less than equal to, subset means less than. The concept is very important. The concept of subset and proper subset. So that is the thing basically. Now the obvious question, and we have already got the answer, that is why sharding is used basically. Now you know, and you have answered that by sharding a larger table you can store new chunks of data called logical shards across multiple nodes to achieve the to improve performance. To actually whatever we are doing, we are trying to improve our performance, trying to improve the efficiency of the system, trying to reduce the response time of the query, trying to minimize the cost of maintaining different nodes, and as a whole overall system. Now there is a concept called logical shard, physical shard. So when you are sharding a larger table and you can store it in new part of data or new chunks of data, it is logical shard. And once the logical shard is stored on another node, basically it is referred to as physical shard. যখন logical shard টাকে তুমি আরেকটা নোডের মধ্যে গিয়ে ফেলছো, so that is basically physical shard. Now যেটা আমরা বলছিলাম এখানে সেটাই বলা আছে যে when you are running a database on a single machine, তো তুমি তো একটা computing, তোমার যে computing resource মানে your number of users can be there at a single time, তোমার যে মেশিনারি গুলো আছে তাদের যে লিমিটেশনস এভরিথিং, তো সেটা তো একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ডেটা হ্যান্ডেল করতে পারে, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোড হ্যান্ডেল করতে পারে। বাট তুমি যখন তাকে শেয়ার করছো, তুমি যখন তাকে পার্টিশন করছো, তাহলে অবভিয়াসলি তখন তোমার তার যে পারফরমেন্স সেটা ইনক্রিজ করছে। কিভাবে ইনক্রিজ করছে? যেহেতু তুমি পার্টিশন করে ফেলছো, তার মানে তুমি প্যারালাল প্রসেসিং অ্যাচিভ করতে পারছো। প্যারালাল প্রসেসিং মানে তোমার ধরো যেমন আগের এক্সাম্পলটাতেই ধরো, যেমন তোমার কাস্টমার আইডি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম একটা জায়গায় রয়েছে, কাস্টমার আইডি আর সিটি একটা জায়গায় রয়েছে। তো যে কোয়ারিগুলো অনলি কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম দরকার, তারা শুধু VS1 কে হিট করছে। যাদের শুধু সিটি দরকার, কাস্টমার আইডি দরকার, তারা VS2 কে হিট করছে। শুধুমাত্র সেই কোয়ারিগুলোই দুজনকে হিট করছে যাদের এইখান থেকে দুটোই দরকার, মানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং সিটি তিনটেই দরকার, তারাই শুধুমাত্র এই দুজনকে হিট করছে। তো এইভাবে যাদের শুধুমাত্র বা ফার্স্ট নেম, লাস্ট নেম বা কাস্টমার আইডি নিয়ে কাজ, তারা VS1 এ হিট করছে।
যারা কাস্টমার আইডি এবং সিকিউরিটি এর কাজ VS2 তে হিট করছে এবং এরা প্যারালালি হচ্ছে, সো ইউ ক্যান ইনক্রিজ প্যারালাল প্রসেসিং, সো ম্যাসিভ প্যারালাল প্রসেসিং ইউ ক্যান অ্যাচিভ। আরেকটা হলো অবভিয়াসলি যে ইন্ডিভিজুয়াল শার্টস গুলো স্মলার দ্যান দি লজিক্যাল টেবিল, মানে তোমার যে অরিজিনাল টেবিল তার থেকে স্মলার ইন্ডিভিজুয়াল শার্ট গুলো। সো ইচ মেশিন হ্যাজ টু স্ক্যান ফিউয়ার রোজ when responding to a query, প্রত্যেকটা মেশিনকে অনেক কম রো নিয়ে হ্যান্ডেল করতে হচ্ছে, বিকজ এখানে আমরা 3টে বা 4টে রো দেখিয়েছি, বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ ইট ক্যান বি 300, 400, maybe 3000 rows are there. That is big data. So that is that in that way it is advantageous, you know these things. And এই horizontal sharding and vertical sharding নিয়ে আবার বলা আছে, আমি আর এগুলো নিয়ে যাচ্ছি না, কোন ক্ষেত্রে কি ইউজ হবে হেন তেন এইসবগুলোই বলা আছে। Now the thing is, this is আমার মনে হয় তার থেকে অনেক বেশি important to understand that what is the difference between sharding and partitioning. আদৌ কি কোনো ডিফারেন্স আছে? আমরা জেনারেলি বলে এসেছি শার্ডিং এবং পার্টিশনিং একই ব্যাপার, এখনো আমি সেখান থেকে খুব একটা ডেভিয়েট করছি না, but still let us try to find out whether there is any sort of difference. So basically এই দুটোই শার্ডিং বলো পার্টিশনিং বলো, দুটোই অ্যাকচুয়ালি we are breaking up a large data into smaller subset, but the difference is that, you know, the written also, sharding implies the data is spread across multiple computers. Sharding মানে মোটামুটি ডেটাগুলো spread across multiple computers, multiple nodes, whatever you say, while partitioning does not. Partitioning কিন্তু may not be that. Partitioning মানে কিন্তু ডেটাগুলো মাল্টিপল নোডসে আছে সেটা বলা যায় না, whereas sharding মানে কিন্তু তাই। So that's the very minor difference between sharding and partitioning. আমরা generally বলছি sharding is partitioning, আমরা generally বলছি partitioning মানে sharding, but the difference is like that whenever you are talking about sharding, example মানে হচ্ছে এই যে ধরো যে let us go to that original table, this table, customer ID, first name, last name, city. Now এই যে VS1 VS2 বা HS1 HS2, এই VS1 এবং VS2 তারা কিন্তু ডিফারেন্ট নোডে প্রেজেন্ট আছে, ডিফারেন্ট নোডে, কেউ ইন্ডিয়ান সার্ভারে আছে, কেউ অস্ট্রেলিয়ান সার্ভারে আছে, VS1 VS2 বা HS1 HS2, দ্যাট ইজ শার্ডিং। বাট এটাই পার্টিশনিং হয়ে যাবে যদি তুমি শুধু রিলেশনটা, তোমার যে অরিজিনাল টেবিলটা সেটাকে তুমি দুটো পার্টে ভেঙেছো, ভেঙে তাদেরকে একই নোডে রেখেছো, শুধু তুমি ইন্ডিয়ান সার্ভারেই রেখেছো, তুমি ইন্ডিয়ান সার্ভারেই রেখেছো, বাট তুমি কি করেছো, তুমি তাদেরকে পার্টিশন করেছো টু রিডিউস দ্য লোড, বাট তুমি তাদেরকে একই সার্ভারে রেখেছো, ফিজিক্যালি তাদেরকে আলাদা করোনি, ফিজিক্যালি তারা একই নোডে আছে। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, দ্যাট ইজ দ্য এক্সাম্পল। ওকে, সো পার্টিশনিং মিনস দ্যাট যে it is about grouping subsets of data, subsets of data within a single database instance. তুমি সাবসেটস অফ যে তোমার যে ডেটার যে সাবসেট তাকে গ্রুপ করছো, ক্লাস্টারিং গ্রুপিং সেই পড়েছিলাম, তো গ্রুপ করছো, সিমিলার টাইপ অফ ডেটাকে একই গ্রুপে রাখছো, ঠিক আছে। স্প্লিটিং আর গ্রুপিং এর মধ্যে একটা ডিফারেন্স ছিল, গ্রুপিং মানে আমরা ইন্টিগ্রেট করছি, স্প্লিটিং মানে ডেরিভেটিভ করছি বেসিক্যালি, ঠিক আছে। সো যাই হোক, তো সেই যে গ্রুপ করছি আমরা, এই যে partitioning is about grouping of your subsets of data within a single database instance, একটা সিঙ্গেল ডেটাবেস ইনস্ট্যান্সের মধ্যে তুমি গ্রুপ করছো। বাট in many cases এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাকে অত গুরুত্ব দেওয়া হয় না এবং মোটামুটি শার্ডিং এবং পার্টিশনিং সিনোনিমাসলি ইউজ হয়, বিশেষ করে হরাইজন্টাল শার্ডিং এবং হরাইজন্টাল পার্টিশনিং, বিকজ হরাইজন্টাল পার্টিশনিং এবং হরাইজন্টাল শার্ডিং ব্যাপারটা একইভাবে দেখা হয়, তার কারণ হচ্ছে ওখানে তো কোনো ডেটার যে স্কিমা, সেই স্কিমাটিক্যাল কোনো ডিফারেন্স হয় না, একই স্কিমা মেনটেন হয়। হরাইজন্টালি যখন তুমি পার্টিশন করছো বা হরাইজন্টালি যখন তুমি শার্ডিং করছো,
স্কিমাটা সেম থেকে যাচ্ছে, ভার্টিক্যালে আলাদা হচ্ছে। ভার্টিক্যালে হরাইজন্টাল স্কিমা, ভার্টিক্যালের স্কিমাটা চেঞ্জ হচ্ছে, বাট হরাইজন্টালের ক্ষেত্রে স্কিমাটা চেঞ্জ হয় না। তো জেনারেলি হরাইজন্টাল পার্টিশনিং এবং হরাইজন্টাল শার্ডিংকে আমরা একই ধরি। বাট ডিফারেন্স ইজ দ্যাট, ইউ হ্যাভ টু কিপ ইউর মাইন্ড, ডিফারেন্স ইজ দ্যাট শার্ডিং এর ক্ষেত্রে তুমি ডেটাকে পার্টিশন করার পরে আলাদা আলাদা নোডে অ্যালোকেট করছো। পার্টিশনিং এ সেটা তুমি নাও করতে পারো, করলে কোনো ক্ষতি নেই, কিন্তু তুমি নাও করতে পারো। পার্টিশনিং এ তুমি শুধুমাত্র এটাকে পার্টিশন করলে, করে ওই একই নোডে রাখলে, দ্যাট ইজ পার্টিশনিং। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবার তোমার কোশ্চেন হতেই পারে যে তাহলে আমি পার্টিশনিং কেন করলাম, হেন তেন। তো তার অনেক অ্যান্সার আছে, তার টেকনিক্যালি অনেক অ্যান্সার আছে, জাস্টিফিকেশন আছে। আমরা পার্টিশনিং করার আরো অনেক কারণ আছে, শুধুমাত্র লোড ব্যালেন্সিং ই তো কারণ নয়, আরো অনেক কারণ আছে। আমরা একটা পার্টিকুলার টেবিলের উপর কোয়ারি কমপ্লেক্সিটি কমাতে পারি, সেটাও একটা কারণ। হ্যাঁ, কেন করলাম সেটাই বলছি, যে আমরা শুধুমাত্র পার্টিশন করে যদি একই নোডে যদি তাদেরকে রাখি দুটো পার্টিশনকে, তার জাস্টিফিকেশন এরকম ভাবে দেওয়া যায় যে প্রথম কথা হচ্ছে যে আমার দুটো নোড মেনটেন করার যে কস্ট সেটা কমছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই পার্টিশন আমি করছি তার কারণ হচ্ছে একটা টোটাল টেবিলের উপর আমার যা কোয়ারি কমপ্লেক্সিটি হচ্ছিল, পার্টিশন করার ফলে ইন্ডিভিজুয়াল টেবিলগুলোর কোয়ারি কমপ্লেক্সিটি অনেক কমে গেল, কোয়ারি টাইমিং কমে গেল। সো দ্যাট ক্যান বি আ রিজন, that can be a reason. Okay, so partitioning করে একই টেবিলে একই জায়গায় রাখার, একই লোকেশনে রাখার অনেক জাস্টিফিকেশন আছে, টেকনিক্যাল জাস্টিফিকেশন আছে। তো সেটাও একটা সেটাও একটা ওয়ে অফ মেইনটেইনিং ডেটা। বাট জেনারেলি আমরা পার্টিশনিং করে আমরা আলাদা নোডেই রাখি জেনারেলি, মানে শার্ডিংই করি মেইনলি। মোস্ট অফ দ্য কেসেস আমরা শার্ডিং করি, শার্ডিং এর জন্যই পার্টিশনিংটা করি। বাট ওই যে যেটা বললাম, মানে একই জায়গাতেও রাখা যেতে পারে, তাতেও কোনো ইয়ে নেই, মানে তারও কিছু লজিক আছে। এবং এই সবটাই বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট এবং তোমার রিসোর্স অ্যাভেলেবিলিটির উপর। সোজা কথা, তোমার রিকোয়ারমেন্ট, তুমি পার্টিশনিং করবে না ক্লাস্টারিং করবে না রেপ্লিকেশন করবে না কি তুমি শার্ডিং করবে, হোয়াট এভার ইউ উইল পারফর্ম, দ্যাট উইল গভর্নড বাই ইউর কাস্টমার, দ্যাট উইল গভর্নড বাই ইউর রিকোয়ারমেন্ট, governed by your number of resource availability, your need. In many cases it can be seen that sharding and partitioning both techniques has been used. For some nodes you will find there is sharding, in some nodes you will find there is partitioning. Mixed approach is followed. So you cannot stick to a single technique. We have to explore different techniques, we have to use different techniques, and that is basically database engineering is. Exploring and finding out new ways and increasing the efficiency and like that. So that is database engineering is. So next is what is the difference between replication, partitioning, clustering, sharding? তো আমরা জানি রেপ্লিকেশন সম্পর্কে নতুন করে আমাদের বিশেষ কিছু বলার নেই। রেপ্লিকেশন মানে আমি একই ডেটা তাকে রেপ্লিকেট করে বিভিন্ন জায়গায় রাখছি। তো রেপ্লিকেশন ক্যান বি আ ফর্ম অফ ক্লাস্টারিং where all nodes in the cluster have the same or identical schema and data. You can understand replication clustering এর একটা ফর্ম তুমি ভাবতেই পারো, যেখানে প্রত্যেকটা ক্লাস্টারে all nodes in the cluster তাদের সবারই স্কিমা এবং ডেটাটা সেম, সেটাই রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে সেম ডেটা তুমি রেপ্লিকেট করছো এবং হাই অ্যাভেলেবিলিটি প্রোভাইড করে এটা রেপ্লিকেশন। এছাড়াও তুমি যদি এরকম চাও যে তুমি একটা নোডকে ইউজ করবে রাইট অপারেশনের জন্য, একটা নোডকে ইউজ করবে রিড অপারেশনের জন্য, মানে একই ডেটার উপর একটা নোডকে তুমি ইউজ করছো রাইট অপারেশনে, একটা নোডকে ইউজ করছো রিড অপারেশন। তুমি দেখেছো যে রিড এবং রাইট অপারেশন দে আর not mutually exclusive. I mean they are mutually exclusive rather. Read and write operation একসঙ্গে করা যায় না, mutually exclusive. So obviously তাদেরকে আমাকে অনেক we have to handle very carefully. তো সেই কারণে আমরা যদি এরকম চাই যে আমি রিড অপারেশন একটা নোডে করাবো, রাইট অপারেশন একটা নোডে করাবো, can be possible if my data is replicated.
multiple nodes for read operation, multiple nodes for write operation, we can do that, and ultimately we can balance the load, okay, which is ultimately increasing the data throughput. So these things are the usefulness of data replication, and you know what is data replication. But one thing is that what we are finding is that replication মানে রেপ্লিকেশনটাকে আমরা অন্যভাবে ডিফাইন করতে পারি যে replication is a form of clustering, replication of the clustering where all nodes in the cluster have the same or identical schema and data, okay. So that can be a replication. মানে তুমি তুমি এই ধরো তোমার যে টেবিলটাকে, সেই টেবিলটাকে বারবার রেপ্লিকেট করেছো, 4-5 জায়গায় রেখেছো, সেই 4-5টাকে একসঙ্গে তুমি একটা ক্লাস্টার ধরছো, লজিক্যাল ক্লাস্টারিং, সেই 4-5টাকে একসঙ্গে তুমি একটা ক্লাস্টার ধরছো। সো দ্যাট ইজ that can be done. So that is basically replication is. Sorting and partitioning, obviously essentially the same cluster topology, or একই টেকনোলজি, একই টোপোলজিতে পড়ছে, এবং as I told you, all nodes in the cluster have identical schema. However, the data is divided across nodes, such as each node has only a subset of the data. Very important to understand. All nodes in the cluster have identical schema. প্রত্যেকটা node in a cluster একই structure, database স্ট্রাকচারটা একই. However, the data is divided across nodes, different node data divide করা আছে, such that প্রত্যেকটা নোড has only a subset of data. প্রত্যেকটা নোডে আলাদা আলাদা ডেটা, কিন্তু আলাদা, ডেটাগুলো কিন্তু ইউনিক, স্ট্রাকচারটা সেম, মানে হরিজন্টাল পার্টিশনিং, মানে হরিজন্টাল শার্ডিং। We are talking about horizontal sharding. অ্যাডভান্টেজ আছে, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে ওইটাই যে তোমার অনেক কম ওভারহেড নিয়ে কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা নোডের ওভারহেড অনেক কম, সেই ওভারহেডটা তার স্টোরেজ এরিয়া থেকে আরম্ভ করে নাম্বার অফ ইউজার্স ইট ক্যান হ্যান্ডেল, সবটাই অনেক কম। এবং সেই কারণে ইন্ডিভিজুয়াল নোডের এফিসিয়েন্সিও অনেক বেড়ে যাচ্ছে, কস্ট কমে যাচ্ছে। সো দিস আর দ্য অ্যাডভান্টেজেস, দিস আর দ্য রিজনস we need to cluster, we need to shard, we need to partition, we need to replicate our databases, obviously in distributed environment. So distributed database, these are some very basic properties যেখানে replication থাকবে, partitioning থাকবে, maybe clustering থাকবে এবং sharding থাকবে। এর মধ্যে শার্ডিংটা কম্পারেটিভলি নিউ টার্মিনোলজি, নিউ কনসেপ্ট বলবো না, ওল্ড কনসেপ্ট ইন আ নিউ নেম, খুব বেশি নিউও নয়, মানে একদম এরকম নয় যে একবারে মানে খুব একবারে নতুন, তা নয়, বাট জেনারেলি আমরা এই টার্মটাকে নিয়ে কম ইউজ করি। সো দ্যাট ইজ অল অ্যাবাউট, অ্যাকচুয়ালি দ্যাট ইজ অল অ্যাবাউট today's topic. As I told you, next day we will start to revisit the basic and important aspects, important things of our distributed databases. আমরা distributed database টাকে আবার প্রথম থেকে গ্র্যাজুয়ালি একটু
মেন টপিকগুলো দেখা শুরু করব। সো হোপফুলি আজকে you have got the idea of sharding and all that. ঠিক আছে, তো থাকলো এই পর্যন্ত আজকে। বারবার যেটা বলছি, previous year question paper, go through previous year question papers which is important. previous year question papers গুলো শুরু করো, দেখা শুরু করো, which is very important, very important. Previous year question papers are very important. Please go through previous year question papers. Tell me if you have any doubts. You will have some doubts, you will have some questions which is not directly asked. Generally questions are very easy. Just distributed database এর question আমি দেখিনি খুব একটা কঠিন কোনোদিন এসছে। Standard questions are there, but still কিছু জিনিস তোমাদের কনফিউশন হবে, কোয়ারি অপটিমাইজেশন হেন তেন, যদিও সবই আমরা করিয়েছি, কোশ্চেন পেপারের কোশ্চেনগুলো আমার করানো। And another thing I will request, go through your Google Classroom every notes. I was checking today. In your Google Classroom every notes are present, every single notes in your Google Classroom is present, এবং I am just sharing with you. আমি দেখছিলাম যে একদম প্রথম থেকে প্রথমে 3টে বইয়ের পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে শুরু করে এভরি নোটস স্টার্টিং ফ্রম হিয়ার, এভরি নোটস, এটা সম্ভবত সিলেবাসটা, দেন স্টার্টিং ফ্রম আগস্ট 17 ডিভিএমএস এর নোট, এখান থেকে শুরু করে আজ অবধি আমরা 27খানা নোট, শুধুমাত্র I'm not talking about that video lectures, I'm talking about the notes, 27খানা নোট দেওয়া আছে। তো এইগুলো পড়লে দ্যাট ইজ এনাফ, এগুলো যদি ঠিক মতন পড়ো দ্যাট ইজ এনাফ। তার সঙ্গে বইগুলো সফট কপিও দেওয়া আছে, সেগুলো রেফার করলে it will be more than enough, more than sufficient for you. তারপরে আমরা ডিসকাস করব, ক্রমাগত ডিসকাস করব। তো এভাবেই চলবে আমাদের। তো নেক্সট ডে আমরা নেক্সট ডে মানডে, সরি আজকে তো মানডে, নেক্সট স্যাটারডে আমরা কিছু জিনিসকে রিভিজিট করব আর কি। অনেকের মাঝখানে ক্লাস কিছু অ্যাবসেন্ট ছিল বা হেন তেন, তো আমরা সেইগুলো নিয়ে একটু কথা বলবো। বাট কথাটা এবার আমার কথা বলার দিন কমে গেছে, আমার কথা বলার থেকে এবার তোমাদের কথা বলাটা বেশি জরুরি। তো সেভাবেই এবার ক্লাসগুলো নেব আমরা, যে তোমরা কথা বলবে, এবার আমি শুনবো কোথায় তোমাদের ডাউট আছে, বা নিজেদের মধ্যে ডিসকাস করবে। ক্লাসেই ডিসকাস করো, অন্য সময় একই প্ল্যাটফর্মে এসে ডিসকাস করা হয়তো মুশকিল। নিজেদের মধ্যে যদি কোনো ডাউট থাকে, তোমার কোনো ডাউট থাকলে ঋতুপর্ণা ক্লিয়ার করলো, ঋতুপর্ণার কোনো ডাউট থাকলে এলিনা ক্লিয়ার করলো, লাইক দ্যাট ইউ ক্যান ডু। আমরা নিজেরা আলোচনা করলাম, তোমার থেকে কিছু জিনিস আমিও শিখবো। অনেক কিছু তোমরা হয়তো জানো, আমি যেটা জানি না, তো সেটাও আমরা ডিসকাস করে আলোচনার মাধ্যমে জানতে পারবো। তো এইভাবে আমরা নেক্সট ক্লাসগুলো করবো, কারণ আমাদের মেন সিলেবাস ইজ উই হ্যাভ ডান ইট। মেন সিলেবাস আমাদের হয়ে গেছে, আমরা শেষ করলাম মোটামুটি। এবার যেটা করবো আমরা সেগুলো অ্যাড অন এবং রিভিজিট। তো সেক্ষেত্রে ডিসকাশনটা খুব জরুরি, কারণ এই ডিসকাশন করলেই কিন্তু অর্ধেক পড়া হয়ে যাবে। ডিস্ট্রিবিউটেড ডেটাবেস পুরোটাই দাঁড়িয়ে আছে, তুমি এতদিনে নিশ্চয়ই বুঝে গেছো, পুরোটাই দাঁড়িয়ে আছে কনসেপ্টের ওপর। কনসেপচুয়ালি তোমাকে খুব ক্লিয়ার থাকতে হবে, তাহলেই তুমি ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান অ্যাচিভ ইউর গোল। সো ঠিক আছে, চলো আজকে এই অবধি রইলো। নেক্সট ডে আমরা মিট করছি নেক্সট স্যাটারডে। স্যার বলছি যে আমাদের এই সেমিস্টারটা ফেব্রুয়ারিতে হবে? হ্যাঁ, ফেব্রুয়ারি বা মার্চে সম্ভবত হবে, ডিসেম্বরে তো হবে, ফেব্রুয়ারিতে হবে ধরে নিয়ে এগো। আচ্ছা ঠিক আছে, ওইটাই জেনে নিলাম স্যার। ওকে সো রাখছি, চলো টাটা।